আজকের ভিডিওতে তোমরা দেখবা কিভাবে মাত্র 4টা চ্যাপ্টার পড়ে তুমি এসএসসি তে কিভাবে পাস করতে পারবা, আর মাত্র 8টা চ্যাপ্টার পড়ে ইজিলি তুমি এসএসসি তে A+ পেতে পারবা। আমরা ফিজিক্স সাজেশনের ভিডিওর প্রথমেই জেনে নেই কোন চ্যাপ্টার থেকে কয়টা এমসিকিউ এবং কয়টা সৃজনশীল আসবে। আশা করছি এভাবেই তোমাদের এসএসসি তে 25টা এমসিকিউ এবং 8টা সৃজনশীল অনায়াসে কমন পাবা। চ্যাপ্টার 1 ভৌত রাশি ও পরিমাপ, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কোন সময়ে কোন সালগুলাতে কোন আবিষ্কারগুলো হয়েছিল। তার পাশাপাশি তোমাদেরকে মাত্রাগুলো অনেক মাত্রা এবং এককগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 1 থেকে আশা করছি 2টা এমসিকিউ আসবে ইনশাআল্লাহ। চ্যাপ্টার 2 বল, এখান থেকে গ্রাফ রিলেটেড ম্যাথও আসতে পারে। আবার তোমাকে 5টা ইজি সূত্রের সাহায্যে তোমাকে বেগ নির্ণয় করতে বলতে পারে, ত্বরণ নির্ণয় করতে বলে। সো এই রিলেটেড ম্যাথ টাইপের এমসিকিউ আসবে চ্যাপ্টার 2 থেকে। চ্যাপ্টার 3 বল ফোর্স, এখান থেকেও ম্যাথ টাইপের এমসিকিউ বেশিরভাগ ক্ষেত্রে আসে। আবার বিভিন্ন ধরনের বল নিয়েও এই চ্যাপ্টার থেকে এমসিকিউ চলে আসে। চ্যাপ্টার 4 কাজ, ক্ষমতা ও শক্তি, এখান থেকে তোমাকে কর্মদক্ষতা নির্ণয় করতে বলতে পারে, তারপরে কাজ নির্ণয় করো, ক্ষমতা নির্ণয় করো, এরকম ছোট ছোট কিছু এমসিকিউ দিতে পারে। আর চ্যাপ্টার 7 তরঙ্গ ও শব্দ, এখান থেকে দেখবা বিভিন্ন ধরনের বেগ দেওয়া আছে, তার বিভিন্ন ধরনের কম্পাঙ্ক দেওয়া আছে, এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা। আশা করছি এখান থেকে ইনশাআল্লাহ একটা এমসিকিউ কমন পেয়ে যাবা। চ্যাপ্টার 11 জলবিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি, এখান থেকে 2টা এমসিকিউ চলে আসবে। কারণ এখান থেকে তোমাকে উদ্দীপক আকারেও নর্মালি কোশ্চেন দিয়ে থাকে, আবার বিভিন্ন মান দিয়ে তোমাকে এখান থেকে বিভব পার্থক্য, রোধ এগুলো নির্ণয় করতে বলবে। কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যেখান থেকে তোমাকে বলবে বাসা বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হয়েছে বা কারেন্ট বিল কত আসবে। সো তোমরা এইভাবে প্রিপারেশন নিবা চ্যাপ্টার 11 থেকে। 13 আর 14 অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে থিওরিটিক্যালি দুটা করে 4টা এমসিকিউ চলে আসবে। আশা করছি এইভাবেই টোটাল 25 এমসিকিউ কমন পেয়ে যাবা। আমি আশা করছি এই চ্যাপ্টারগুলো থেকে ইনশাআল্লাহ এবার এসএসসি তে সকল বোর্ডে এই 8টা সৃজনশীল কমন আসবে। তাহলে চলো দেখি চ্যাপ্টারগুলো কি কি। চ্যাপ্টার 2 এখান থেকে ইনশাআল্লাহ একটা সৃজনশীল কমন পাবা। চ্যাপ্টার 3 এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা ইনশাআল্লাহ। চ্যাপ্টার 4 এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা। চ্যাপ্টার 5 এখান থেকে একটা চ্যাপ্টার কমন পাবা। চ্যাপ্টার 6 এখান থেকে একটা সৃজনশীল, আবার চ্যাপ্টার 7 এখান থেকে একটা সৃজনশীল। তাহলে আমি আইডিয়া করছি মোটামুটি এই প্রথম 7টা চ্যাপ্টারের মধ্যে থেকে 6টা চ্যাপ্টার থেকে 6টা সৃজনশীল কমন আসবে ইনশাআল্লাহ। আর চ্যাপ্টার 9 এখান থেকে একটা সৃজনশীল কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর চ্যাপ্টার 11 এখান থেকে সৃজনশীল কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা করছি এই 8টা চ্যাপ্টার থেকে এবার তোমাদের এসএসসি তে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 14টা চ্যাপ্টারের মধ্যে এই 8টা চ্যাপ্টার হচ্ছে এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি এই সাজেশনটা তৈরি করেছি লাস্ট 7 ইয়ার্স এর বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে, প্লাস এই ইয়ারের লেটেস্ট টেস্ট পেপার অ্যানালাইসিস করে। আশা করছি এভাবেই তোমরা এসএসসি তে কমন পেয়ে যাবে। আর এই 8টা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 5টা সৃজনশীল তো কমন পাবাই, 8টা সৃজনশীল কমন পেয়ে যেতে পারো। সো এইভাবে প্রিপারেশন নাও। তোমাদের কাছে যে চ্যাপ্টারগুলো সহজ লাগে ওগুলা ভালো করে পড়ো, আর যে চ্যাপ্টারগুলো একটু কঠিন লাগে ওগুলা বোর্ড কোশ্চেনগুলো দেখো ভালো করে, প্লাস যেগুলো সরকারি স্কুলগুলো আছে এগুলো একটু ভালো করে রিভিশন দিয়ে রাখো। আশা করছি এভাবেই কোশ্চেন চলে আসবে ইনশাআল্লাহ। তোমরা যারা এসএসসি তে মাত্র 4টা চ্যাপ্টার পরে পাস করতে চাও, পাস করার জন্য তোমাকে অবশ্যই অ্যাটলিস্ট এই 4টা চ্যাপ্টার পড়তে হবে। গতি, মোশন, কাজ, ক্ষমতা ও শক্তি, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, তরঙ্গ ও শব্দ, ওয়েভস অ্যান্ড সাউন্ড, জলবিদ্যুৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি, এই 4টা চ্যাপ্টার অবশ্যই পড়তে হবে। তোমরা যারা অনেক সহজে A গ্রেড বা B গ্রেড পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন হলো মাত্র 6টা চ্যাপ্টার পড়ো। তাহলে এই 6টা চ্যাপ্টার হলো, তাহলে এখান থেকেই মোটামুটি আমরা পেয়ে গেলাম 5টা চ্যাপ্টার। আর আরেকটা চ্যাপ্টার হলো জলবিদ্যুৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি। এই 6টা চ্যাপ্টার পড়লে আমি আশা করছি তুমি A গ্রেড বা B গ্রেড অনেক ইজিলি পেয়ে যাবে ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট এখান থেকে 3টা থেকে 4টা সৃজনশীল কমন পেয়ে যাবে। আর যারা মাত্র 8টা চ্যাপ্টার পড়ে A+ পেতে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমার সাজেশন হলো অনেক ভালোভাবে পড়ে ফেলো। এখান থেকে দেখা যাচ্ছে এই যে প্রথম 7টা চ্যাপ্টারের মধ্যে থেকে 6টা চ্যাপ্টার পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি A+ পেতে চাও। তারপর আমি বলবো তুমি চ্যাপ্টার 9 আলোর প্রতিসরণ, এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। আর চ্যাপ্টার 11 জলবিদ্যুৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি, এই 8টা চ্যাপ্টার অনেক ভালোভাবে পড়ে ফেলো ইনশাআল্লাহ, অনেক ইজিলি A+ পেতে পারবে। এখন তোমার টার্গেট কি হবে? এই 8টা চ্যাপ্টারের মধ্যে কি কি পড়তে হবে? এই 8টা চ্যাপ্টারের মধ্যে তোমাকে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো পড়তে হবে। তারপর সরকারি স্কুলগুলোর কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে। আর এই চ্যাপ্টারগুলোর এমসিকিউ তো করতেই হবে, সাথে সাথে সবগুলো চ্যাপ্টারই অ্যাটলিস্ট এমসিকিউ গুলা, বোর্ড এমসিকিউ গুলা প্লাস সরকারি স্কুলের এমসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। এখান থেকে কমন পেয়ে যাবে। আর তোমরা জানোই উদ্দীপক থেকে আমাদেরকে ফিজিক্সে গ এবং ঘ গুলো অ্যান্সার করতে হয়, যেটার জন্য তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর আমি আশা করছি এই 8টা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 5টা সৃজনশীল তো কমন পাবো, 8টা সৃজনশীল কমন পেয়ে যেতে পারো। আমরা জানি ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার হলো ভৌত রাশি ও পরিমাপ। দৈর্ঘ্য বা ব্যাসার্ধ নির্ণয় করো, যেখানে L = m + v × vc, আর যেখানে ভার্নিয়ার দ্রব্যক vc = s/n,
এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তুমি সহজেই যে কোনো জিনিসের দৈর্ঘ্য বা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবা। নাম্বার 2 হলো ভার্নিয়ার স্কেলে কত ভাগ প্রধান স্কেলে কত ভাগের সমান। নাম্বার 3 হলো আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি বা পরম ত্রুটি নির্ণয় করো। এখান থেকে এই টপিকটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটার মধ্যে তোমাকে দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন এই তিনটা ত্রুটি সবচেয়ে বেশি আসে। তবে এদের মধ্যে ক্ষেত্রফল ত্রুটি আর আয়তন ত্রুটিটা দেখা যায় প্রায় পরীক্ষাতেই চলে আসে। আর এইগুলা জানার জন্য তোমাকে অবশ্যই আইডিয়া রাখতে হবে। আমরা হায়ার ম্যাথ কিংবা জেনারেল ম্যাথে যে করেছিলাম চ্যাপ্টার 16.4, আবার হায়ার ম্যাথের ক্ষেত্রে ঘনজ্যামিতি যে চ্যাপ্টারটা, ওখান থেকে আমরা আয়ত, বৃত্ত, গোলক, ঘনবস্তু, সিলিন্ডার, ঘনক এই কয়েকটা জিনিসের তোমাকে ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় সূত্রটা একটু ভালো করে মনে রাখতে হবে। তাহলে কিন্তু তুমি এইগুলার সাহায্যে ক্ষেত্রফল কিংবা আয়তন নির্ণয় করতে পারবা না। অর্থাৎ এই ফর্মুলাগুলো পড়তে হবে, তারপরে ক্ষেত্রফল এবং আয়তন এই জিনিসটা ভালো করে আইডিয়া রাখতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব ত্রুটিগুলা বের করা। নাম্বার 4 হলো গোলক বা বস্তুটি পানিতে ডুববে নাকি ভাসবে। ওকে, এইগুলোর সাহায্যে দেখতে হবে যে গোলকের ভর কিংবা ঘনত্ব এই বিষয়গুলো এই জায়গাটা চলে আসবে। আর একটা কোশ্চেন আসবে এটার কাছাকাছি বাক্সটি পূর্ণ করা যাবে কিনা। এটা এটার মতোই রো ইকুয়ালস টু এম ভাগ ভি, যে ফর্মুলাটা ছিল এম ভাগ ভি, এই ফর্মুলাটার সাহায্যে তুমি কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারবে অনেক সহজে। অর্থাৎ ঘনত্ব সমান সমান ভর ভাগ আয়তন, এই জিনিসটার সাহায্যে তুমি নাম্বার 4 কোশ্চেনটা সলভ করতে পারবে। এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল হলো ঢাকা বোর্ড 2023, যশোর বোর্ড 2023। আর এই চ্যাপ্টারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মিলিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, তারপর যেটা বলবো ন্যানোমিটার, পিকোমিটার, ফেমটোমিটার, এগুলো একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? তার মানে কিন্তু এগুলো কিন্তু ভুল হয়ে যায়। আবার মাইক্রোমিটারটাও আছে, হ্যাঁ, 10 to the -6। বিষয়গুলা যদি তুমি ভালো করে না করতে পারো তাহলে কিন্তু পুরো সৃজনশীলটা ভুল হয়ে যাবে। সো একটু ভালো করে ট্রান্সফারটা শিখবে, প্রত্যেকটা এককের কোনটা 10 to the কত হয় এভাবে একটু মনে রাখতে পারো। আর এবার আসি চ্যাপ্টার 2 গতি। এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে নাম্বার 1 কাজ হচ্ছে সরণ এবং দূরত্বের পার্থক্য করতে বলবে তোমাকে। যে কোনো একটা ম্যাথের ক্ষেত্রে বলবে যে দূরত্ব কত, মোট অতিক্রান্ত দূরত্ব কত আর মোট সরণ কত। আমরা জানি সরণ হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন দূরত্ব যেটা আছে এটাকে বলবো সরণ। আর দূরত্ব হচ্ছে তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করবা, যাওয়া আসবা যে কোনো একটা ক্ষেত্রে, এই টোটাল ডিসটেন্সটাকে এটা দূরত্ব বলবে। নাম্বার 2 হচ্ছে বলবো বেগ, সময়, অতিক্রান্ত দূরত্ব, সরণ, ত্বরণ, মন্দন এগুলা নির্ণয় করতে বলে। এটা হচ্ছে 3 মার্কসের জন্য আসে। তুমি যদি বেসিক সুভাটের 5টা সূত্র ভালো করে পড়তে পারো এবং ওগুলার প্রয়োগ যদি ভালোভাবে করতে পারো তাহলে তুমি দেখবে এটা অনেক সহজে করতে পারবা। এটার সাথে আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে তমসেকেন্ড নির্ণয় করতে বলে। নাম্বার 3 হচ্ছে গড় বেগ, সর্বোচ্চ বেগ তুলনা করো। আর নাম্বার 4 হচ্ছে গ্রাফ। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখা যায় প্রত্যেকটা বোর্ড পরীক্ষাতেই এই গ্রাফ থেকে কিন্তু কোশ্চেন চলে আসে। তোমাকে বেগ বনাম সময় অথবা সরণ বনাম সময় অথবা ত্বরণ বনাম সময়, অর্থাৎ ভি ভার্সেস টি অথবা এস ভার্সেস টি এবং এ ভার্সেস টি, এই 3টা টাইপের গ্রাফ কিন্তু পরীক্ষায় প্রায় প্রত্যেকবারই দেয়। এখান থেকে কি নির্ণয় করতে বলে? মোট অতিক্রান্ত দূরত্ব অথবা তমসেকেন্ডে বেগ নির্ণয় করতে বলে। এখন আসি এই গ্রাফ রিলেটেড ম্যাথগুলা কিভাবে আসতে পারে। হয় এভাবে ডিরেক্টলি গ্রাফ আকারে দিয়ে দিবে, যে যেরকম ধরো এখানে ভিটি বা বেগ বনাম সময়ের যে গ্রাফটা আছে এই গ্রাফটা দেওয়া হয়েছে, অথবা তোমাকে ভিটি এই আকারেও দিতে পারে, ছক আকারেও দিতে পারে, আর না হয় গ্রাফ আকারে দিবে। তাহলে এই দুইটা ভাবে ভালো করে প্রিপারেশন নিয়ে রাখবা আর এগুলো রিলেটেড সেগুলো ভালো করে সলভ করবা। এখন তুমি যদি বলো এইখানকার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকগুলা কোনগুলা, আমি বলবো এখান থেকে নাম্বার 1 হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বা ব্যাসার্ধ নির্ণয়, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে বলবো আপেক্ষিক ত্রুটি, এই দুইটা টপিক ফার্স্ট চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে চ্যাপ্টার 2 থেকে বলবো গ্রাফের বিকল্প কোনো কিছু নাই আপাতত এই চ্যাপ্টারে। আর নাম্বার 2 এখান থেকে 3 মার্কস কোশ্চেনটা চলে আসে। তাহলে এখান থেকে চ্যাপ্টার 2 থেকে এই দুইটা টপিক ভালো করে সলভ করবা। চ্যাপ্টার 2 এর পরবর্তী টপিক হলো পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তোমাকে বলতে পারে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো, অথবা নিক্ষেপের পর বলটি মাটিতে পড়ার আগে ধরা সম্ভব কিনা, অথবা ক্যাচ ধরা সম্ভব কিনা, অথবা গোল হওয়া সম্ভব কিনা, এই জিনিসটা আসে। তারপরে কতক্ষণ পর ধরতে পারবে, বলটা ধরতে পারবে এই জিনিসটা। তারপর উপর দিকে নিক্ষেপে একই দূরত্বে উঠতে পারবে কিনা। অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা হচ্ছে উপর থেকে নিচে যে কোনো একটা বস্তু ফেলার কথা বলতে পারে, অথবা নিচ থেকে উপরে যে কোনো একটা বস্তু বা বল নিক্ষেপ করার কথা বলতে পারে। এটা বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 6 হচ্ছে গিয়ে আমাদের গ্রাফ থেকে আগেই শিখেছিলাম সমতরণে অতিক্রান্ত দূরত্ব সমবেগ গতিশক্তি। এটা একটু আলাদা করে আসে গতিশক্তির সাথে তুলনা করার জন্য। নাম্বার 7 যেটা বলে পৌঁছাতে ও ফিরে আসতে সময়।
তাহলে চ্যাপ্টার 2 থেকে যে সৃজনশীলগুলো অবশ্যই কিন্তু শেষ মুহূর্তে প্র্যাকটিস করে যেতে হবে। এই কয়টা সৃজনশীল অবশ্যই অনেক ভালোভাবে করতে হবে, কারণ এই টপিকগুলোয় ম্যাক্সিমাম টপিকগুলো কভার করা হয়েছে এই সৃজনশীল দিয়ে, যেখানে তোমার গগুলো না করলেও চলবে, ঘগুলো অবশ্যই করতে হবে। এরপর আসি চ্যাপ্টার 3 গতি। এখানে নাম্বার 1 টপিকটা হচ্ছে যে বল ওড়ানোর সময় লেখচিত্র আসতে পারে, অথবা এটার সাহায্যে বেগ নির্ণয় করতে বলতে পারে। একই কোশ্চেন, এখানে বেগ, ত্বরণ এগুলা নির্ণয় করতে বলে। নাম্বার 2 হচ্ছে কি সংঘর্ষ। সংঘর্ষ রিলেটেড এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু চ্যাপ্টার 3 এর মধ্যে। তোমাকে এরকম একটা চিত্র দিয়ে দিবে, অথবা চিত্র না দিয়ে বলতে পারে, দুইটা গাড়িও বলে দিতে পারে, যে যেরকম ধরো এ একটা গাড়ি, বি একটা গাড়ি, এটা সংঘর্ষের পূর্বের অবস্থা, একটা ডিস্টেন্স বা মিটার দিয়ে দিবে, এতটুকু দূরত্ব অবস্থিত, তারপরে এত কিলোমিটার বেগে দুইটা গাড়ি যাচ্ছে, সংঘর্ষের সময় এই দুইটা গাড়ি একত্রিত হবে, তারপরে যার বেগ কিংবা যার শক্তি বেশি থাকবে সহজ ভাষায়, সে ওই দিকে গাড়ি দুইটা চলে যাবে। সংঘর্ষের পরে এ আর বি এর ডিরেকশন একই দিকে। তাহলে এই জিনিসটা ভালো করে পড়বা। তাহলে সংঘর্ষের ক্ষেত্রে তোমার জন্য ভরবেগ ও গতিশক্তি সংকৃত হবে কিনা এটা তোমাকে নির্ণয় করতে বলে। তারপর আরেকটা জিনিস বলতে পারে স্থিতিস্থাপক সংঘর্ষ অথবা অস্থিতিস্থাপক সংঘর্ষ কিনা। এটাও আসলে তুমি ভরবেগ আর গতিশক্তি সংকেত হবে কিনা এটার সাহায্যে তুমি বের করতে পারো। স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষের শর্তগুলো একটু ভালো করে শিখবা। তারপরে যেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি, মানে শক্তি সংরক্ষিত হবে কিনা, আগে পরে শক্তি ভরবেগ এগুলা সমান হবে কিনা, সংঘর্ষের আগে পরে ভরবেগ এবং শক্তি সংরক্ষিত হবে কিনা এটা বের করতে হবে। তারপরে তোমাকে বলবো কতক্ষণ পর সংঘর্ষ হবে, বেগ দিয়ে দিবে, ডিস্টেন্স দিয়ে দিবে, তোমাকে এখান থেকে সংঘর্ষে কতক্ষণ পর টাইমটা তোমাকে বের করতে হবে। আবার এ আর বি গাড়ির মধ্যে কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা নির্ণয় করতে বলে। তাহলে এখান থেকে আমি বলবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যাপ্টার 2 থেকে বলবো পরন্ত বস্তুর এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর বোর্ড সৃজনশীলগুলা ঘগুলা পড়বা ভালো করে। আর চ্যাপ্টার 3 থেকে বলবো সংঘর্ষ রিলেটেড যে টপিকটা আছে, সংঘর্ষ এই টপিক রিলেটেড যে সৃজনশীলগুলো আছে এই সৃজনশীলটা অনেক ভালোভাবে করে ফেলবা। চ্যাপ্টার 3 গতি থেকে থার্ড টপিক হলো ঘর্ষণ বল রিলেটেড যে ম্যাথগুলো আছে, ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলতে পারে সেম সূত্র দিয়ে, অথবা আরেকটি জিনিস আসতে পারে ভূপৃষ্ঠে পতিত হলে ত্বরণ ও অভিকর্ষের স্থলন তুলনা করতে বলতে পারে, যেরকম ধর বাতাসের ঘর্ষণ কাজ করে যখন, তখন এই কেসটা চলে আসে। নাম্বার 4 যেটা বলবে কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি নির্ণয় করো, অথবা গোল হওয়া সম্ভব কিনা, অথবা ফুটবল পৌঁছাবে কিনা, এই জিনিসটা তোমাকে বের করতে বলতে পারে। এটা পরন্ত বস্তুর সাথে অনেকটা রিলেটেড ম্যাথে আসে। আর নাম্বার 5 যেটা হচ্ছে কি অনেক ট্রেডিশনাল একটা কোশ্চেন, দশটা ভেদ করতে পারবে কিনা, অথবা গুলির বেগ যদি 1/4 করলে, অথবা বুলেটের বেগ যখন অর্ধেক হ্রাস পায় তখন বাকি তক্তা ভেদ করতে পারবে কিনা, এই কোশ্চেনটা চলে আসে। চ্যাপ্টার 3 থেকে যে কোশ্চেনগুলা ঘগুলা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে এই কোশ্চেনগুলার ঘগুলা অবশ্যই প্র্যাকটিস করবা। তারপর চ্যাপ্টার 4 হলো কাজ ক্ষমতা শক্তি। এখান থেকে নাম্বার 1 টপিক হলো বিভব শক্তি গতিশক্তি। দেখা যায় যে এই টপিকটা থেকে ম্যাক্সিমাম 60% সৃজনশীল এই টপিকটা থেকেই চলে আসে। যেরকম ধরো তোমাকে বলতে পারে বিভব শক্তি নির্ণয়, কোন একটা পয়েন্ট বলে দিবে বিভব শক্তি নির্ণয় করো, অথবা ওই পয়েন্টের ক্ষেত্রে গতিশক্তি নির্ণয় করতে বলে। আবার আরেকটা জিনিস বলতে পারে বিভিন্ন বিন্দুতে মোট শক্তি নির্ণয় করতে বলে। যেরকম ধরো এই যে একটা চিত্র আঁকাইছি, যেরকম ধরো ই একটা এফ, টোটাল চিত্রটা হচ্ছে গিয়ে এতটুকু উচ্চতা, হাইট হচ্ছে কি 60 মিটার, এখান থেকে হচ্ছে কি এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, এফ একটা পয়েন্ট, এরকম আর কি। এই বিন্দুতে মোট শক্তি নির্ণয় করতে বলবে, যেখানে হচ্ছে আমরা জানি মোট শক্তি মানে গতিশক্তিও নির্ণয় করতে হবে, বিভব শক্তি নির্ণয় করতে হবে, পরে ওইটাকে যোগ করলে মোট শক্তিটা পাওয়া যায়। বি বিন্দুতে এভাবে নির্ণয় করবা, সি বিন্দুতে এভাবে নির্ণয় করবা, আলাদা পয়েন্টে মোট শক্তিটা নির্ণয় করবা। তারপর আরেকটা কোশ্চেন আসতে পারে যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 5 গুণ হবে, অথবা কত উচ্চতায় বিভব শক্তির গতিশক্তির 1/4 হবে। এই কোশ্চেনগুলো কিন্তু চলে আসে। 1/4 বা 1/3 বা 1/5 আসলে তুমি বুঝবে 1/5 মানে 1/5। এই জিনিসটা কিন্তু এখানেও চলে আসে। ঠিক আছে, তোমাকে এখানে একটু খেয়াল করতে হবে কে কার কত গুণ, অথবা কে কার কতটুকু অংশ, এটা একটু ভালো করে খেয়াল করবা, তাহলে দেখবে এগুলা করতে অনেক সহজ হয়ে যাবে। এটা 3 মার্কসের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা চলে আসছে। আর কাজ ও বিভব শক্তির মধ্যে পার্থক্য, যে কোনো একটা বস্তু সরাতে এটার মধ্যে কাজ W=mg। তাহলে এই চিত্রটা সাহায্যেই কিন্তু ম্যাক্সিমাম এই টাইপগুলা সলভ করা যায়। তাহলে এই রিলেটেড, এই চিত্র রিলেটেড যে সৃজনশীলগুলো আছে এবং এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, উদ্দীপক বারবার পড়ে এইগুলো একটু বোঝার চেষ্টা করবা। 2 বলবো কর্মদক্ষতার তুলনা বা পাম্প বা মোটরের কাজ তুলনা করতে বলতে পারে, এটাও আসতে পারে। এখানে ডাব্লিউ নির্ণয় করতে বলতে পারে, আবার কর্মদক্ষতার তুলনা নির্ণয় করতে বলে, ইটা বের করতে বলতে পারে। আর গয়ের জন্য যেটা বলবো
কাজ নির্ণয় করতে বলতে পারে, ক্ষমতা নির্ণয় করতে বলতে পারে, আলাদা করে শক্তি নির্ণয় করতে বলতে পারে। এগুলো গয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাহলে এই চ্যাপ্টার 4 থেকে যে সৃজনশীলগুলো অবশ্যই করবা। আর তারপর একটা কর্মদক্ষতা বা তুলনা বা পাম্প বা মোটর, দুইটা ইঞ্জিন দিয়ে দিবে অথবা মোটর দিয়ে দিবে, ওখান থেকে কর্মদক্ষতা তুলনা করতে বলতে পারে, অথবা দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা করে কাজ নির্ণয় করতে বলতে পারে। দুইটা আলাদা মোটর দিয়ে দিল, অথবা কর্মদক্ষতা পার্সেন্টেজ বাড়াই দিল। দেখুন ধরো কর্মদক্ষতা আগে ছিল 50%, পরে হচ্ছে 60% করছে, এই ক্ষেত্রে তোমাকে কোন ধরনের ব্যবস্থা নিতে হবে এগুলো একটু বের করতে বলতে পারে। চ্যাপ্টার 5 পদার্থের অবস্থা ও চাপ। এই চ্যাপ্টার থেকে 3 মার্কসের জন্য আমি বলবো এই টপিকগুলো অবশ্যই ভালো করে পড়ে ফেলো। এটা হচ্ছে নাম্বার 1 ঘনত্ব, চাপ এবং ভর নির্ণয় করা। আর একটা কোশ্চেন এখান থেকে 3 মার্কসের জন্য প্রায় আসে, এটা হচ্ছে পীড়ন নির্ণয় করা, বিকৃতি নির্ণয় করা অথবা ইয়াংস মডুলাস নির্ণয় করো। এই 1 আর 6 নাম্বার কোশ্চেনটা 3 মার্কসের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তারপর নাম্বার 2 টপিক বলবো উভয় পিস্টনে কাজের পরিমাণ অপরিবর্তিত থাকবে কিনা অথবা সমান থাকবে কিনা এটা নির্ণয় করতে বলে, অথবা শক্তি সংরক্ষিত হয় কিনা উভয় পিস্টনে এটা নির্ণয় করতে বলতে পারে। যে F1 ভাগ FT E1 ভাগ A2, এই সূত্রটা অ্যাপ্লাই হয় নরমালি এই টাইপের যখন চিত্র দিয়ে দিবে তখন আমরা নাম্বার 2 টপিকটা ফলো করব। তারপর V2 V1 মানে আয়তনগুলো সমান কিনা, তারপর W Fx, এটার সাহায্যে আমরা নরমালি এই দুইটা কোশ্চেন সলভ করে থাকি এই টাইপের উদ্দীপক দিয়ে দিলে। নাম্বার 3 বলবো ওজন নির্ণয় করতে বলে, যেখানে পানিতে ওজন নির্ণয় করতে বলতে পারে। প্লবতা সমান হবে কিনা দুইটা ক্ষেত্রে, পানিতে ডুববে কিনা অথবা পানিতে ভাসবে কিনা, কত শতাংশ ভাসবে বা কত পার্সেন্টেজ ভাসবে, নিয়োজিত অবস্থায় ভাসবে কিনা, এটা হচ্ছে নাম্বার 3 টপিক। নাম্বার 4 হচ্ছে চাপের পরিবর্তন কত হবে। পাত্র হতে পানি ট্রান্সফার করা হলে যে দেখবো চাপের পরিবর্তন কতটা পরিবর্তন হচ্ছে প্রথম পাত্রে দ্বিতীয় পাত্রে, অথবা চাপ কম বা বেশি কোন পাত্রে হবে, এটা আর কি তোমাকে বের করতে বলবে। নাম্বার 5 যেটা আর্কিমিডিসের নীতি অনুসৃত হয় কিনা আমরা জানি, এখানে F = W এটা প্রমাণ করতে হয়, অথবা প্লবতা পানির অপসারিত তরলের ওজন বা পানির ওজন, সোনার বারটি বিশুদ্ধ কিনা এটা কিন্তু যাচাই করা সম্ভব আর্কিমিডিসের নীতি দ্বারা। সো এটা ভালো করে পড়ে রাখবা। নাম্বার 7 বস্তুকে পানিতে ছেড়ে দিলে কত দূর যেতে পারবে। নাম্বার 8 হচ্ছে ঊর্ধ্বমুখী বল নির্ণয় করা অথবা তেল নিষ্কাশন করা সম্ভব কিনা। এখন আসি এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো, আমি বলবো নাম্বার 2 ওয়েব প্রশ্নে কাজের পরিমাণ নির্ণয় করো। এটা নাম্বার 1 নাম্বার 6, এগুলা নাম্বার 1 আর 6 বললাম 3 মার্কসের জন্য। তারপর 8 থেকে বলবো ওজন নির্ণয় করো, আর একটা আসবে আর্কিমিডিসের নীতি। ঠিক আছে, এই 3টা টপিক ঘয়ের জন্য 2, 3 আর 5, ঘয়ের জন্য 1 আর 6, গয়ের জন্য। আশা করছি এখান থেকে ইনশাআল্লাহ তোমরা চ্যাপ্টার 5 এর সৃজনশীলগুলো কমন পেয়ে যাওয়া। চ্যাপ্টার 6 বস্তুর উপর তাপের প্রভাব। এখান থেকে নাম্বার 1 টপিক হলো ক্যালোরিমিতির মূলনীতি সমর্থন করবে কিনা। নাম্বার 2 এখান থেকে সম্পূর্ণ বরফ গলাবে কিনা, তাপমাত্রা পরিবর্তন নির্ণয় করো, পদার্থের ভৌত অবস্থা পরিবর্তন হবে কিনা, সূত্রতাপ বা আপেক্ষিক সূত্রতাপ বা বরফ পানি এগুলা সূত্রতাপ নির্ণয় করতে বলবে, বিভিন্ন তাপমাত্রার ট্রানজিশন দিয়ে দিবে। তারপর গোলক কর্তৃক গৃহীত তাপ নির্ণয় করো, এখান থেকে Q = ms ডেল্টা থিটা এই ফর্মুলা অ্যাপ্লাই হবে, আর এরকম টাইপের উদ্দীপক দিয়ে দিবে। যে নাম্বার 2 তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট বা সেলসিয়াস বা কেলভিন স্কেলে নির্ণয় করো, যেটার ক্ষেত্রে আমরা জানি C/5 = F - 32/9 = K - 273/5। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা নাম্বার 2টা ইজিলি 3 মার্কসের জন্য সলভ করতে পারি। নাম্বার 3 হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ সম্পর্ক, এর সম্পর্ক নির্ণয় করতে বলতে পারে, অথবা আলফা বিটা গামা, এই 3টার আলাদা ফর্মুলা আছে। এই ফর্মুলা 3টা দিয়েও আমাদের গতে 3 মার্কসের জন্য কিন্তু প্রায় পরীক্ষাতেই চলে আসে। সো এই 3 নাম্বার টপিকটা বেশ গুরুত্বপূর্ণ। অথবা রেল লাইন বেঁকে যাবে কিনা, এটা দৈর্ঘ্য প্রসারণ সহগের মধ্যে পড়েছে। নাম্বার 4 হচ্ছে কি ঘনত্ব একই রকম থাকবে কিনা, কোন ক্ষেত্রে বায়ুচাপ পরিমাপক যন্ত্র গঠন করা সুবিধাজনক। আমরা জানি এটার ক্ষেত্রে P = H/g, এই টাইপটার ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে থাকে। নাম্বার 5 হচ্ছে কি রিং প্রবেশ করানো যাবে কিনা। আর একটা কোশ্চেন হচ্ছে তামার গোলক বড় নাকি বৃত্তাকার গোলক বড়, এটা হচ্ছে তোমাকে বের করতে বলবে। তাহলে এই চ্যাপ্টার 6 থেকে বোর্ড কোশ্চেনগুলো যেগুলো দেখতে হবে এগুলো দেখতে হবে। আর চ্যাপ্টার 6 থেকে সবচাইতে ইম্পর্টেন্ট টপিকগুলো হলো নাম্বার 1, এখান থেকে দেখা যায় প্রায়বারই কোশ্চেন চলে আসে। তারপরে বলবো নাম্বার 3, এই দুইটা টপিক থেকে 1 আর 3, এই দুইটা টপিক থেকে দেখা যায় প্রায় প্রত্যেকবারই সৃজনশীল প্রশ্ন চলে আসে। আর এটা এমসিকিউতে 2 নাম্বারটা এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, অথবা 3 মার্কসের জন্য আসতে পারে। আর গয়ের জন্য দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণ এগুলো আসে। আর কিউটা নির্ণয় করে শিখবা 1 নাম্বার থেকে ভালো হবে, এগুলো করলে আশা করছি হয়ে যাবে ইনশাআল্লাহ। চ্যাপ্টার 7
তরঙ্গ ও শব্দ এখান থেকে নাম্বার 1 হলো দোলনকাল বা পর্যায়কালের তুলনা আসতে পারে, অথবা আলাদা করে 3 মার্কসের জন্য দোলনকাল বা পর্যায়কাল নির্ণয় করতে বলতে পারে, যেখানে সূত্র হলো t = 2π√L/g। এটা হচ্ছে দৈর্ঘ্য আর যেটা অভিকর্ষের ত্বরণ। তারপর আরেকটা জিনিস আসতে পারে, তরঙ্গ দৈর্ঘ্যের তুলনা আসতে পারে, পর্যায়কালের সাথে তুলনা করতে বলতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য অথবা পর্যায়কালের তুলনা আসতে পারে। এটা হচ্ছে কি λ1/t1 = λ2/t2। নাম্বার 3 হচ্ছে কম্পাঙ্কের তুলনা আসতে পারে। এটা হচ্ছে কি আমরা দুইটা কম্পাঙ্ক আমরা ধরে নেব, f1 = f2। আমাদেরকে একটা কোশ্চেন আসতে পারে, এটা কাছাকাছি পানি ও লোহায় তরঙ্গ দৈর্ঘ্য একই কিনা, অথবা সরষালতা একই ছিল কিনা। এটার সাহায্যে কিন্তু আমাদের এই দুইটা ফর্মুলা লাগবে, f1 = f2, আর একটা ফর্মুলা লাগবে f1 এর পরিবর্তে আমরা জানি v1/λ1 লিখতে পারি = v2/λ2 লিখতে পারি। এই ফর্মুলা দুইটার সাহায্যে আমরা এই নাম্বার 1 টপিকটা সলভ করে ফেলবো। নাম্বার 2 হচ্ছে বেগ নির্ণয় করতে বলে, কম্পন সংখ্যা নির্ণয় করতে বলে, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলে। এটা নরমালি 3 মার্কসের জন্য আমাদের পরীক্ষায় বেশি এসে থাকে। v = f λ, s = vt, f = n/t। আমাদের কম্পন সংখ্যা যখন চাইবে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। একটা কোশ্চেন আছে, তরঙ্গের কম্পনে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। নাম্বার 3, প্রয়োজনই শুনতে পারবে কিনা। তোমাকে একটা ডিস্টেন্স দিয়ে দিবে এবং সেখান থেকে তোমাকে শব্দের বেগ দিয়ে দিবে, এর সাহায্যে তুমি প্রতিদিন শুনতে পারবে কিনা এটা নির্ণয় করবে, অথবা শব্দানুভূতির স্থায়িত্ব কাল নির্ণয় করতে বলবে। আমরা জানি শব্দানুভূতির স্থায়িত্ব কাল হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে এখান থেকে d = vt/2, এটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আর একটা হচ্ছে s = vt। এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এই টাইপের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে। 4 হচ্ছে গিয়ে কুয়ার গভীরতা নির্ণয় করতে বলে, খুব পানিপূর্ণ করা যাবে কিনা, অথবা এটা পানির ওজন নির্ণয় করতে বলতে পারে। থেকে চ্যাপ্টার 7 এ মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড সৃজনশীলগুলো হচ্ছে গিয়ে যশোর 2000। এই সৃজনশীলগুলো অনেক ভালোভাবে করার চেষ্টা করবা। গগুলা একটু কম করলেও হবে, ঘগুলা কিন্তু অবশ্যই করতে হবে, কেননা এই টপিকগুলোর ক্ষেত্রে এই সৃজনশীলগুলা এই টপিকগুলো কভার করে ফেলেছে। তাহলে এখান থেকে দেখবা যে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য যখন আমাদের নাম্বার 1 টাইপের কোশ্চেন আসবে, হয় এই তরঙ্গ আকারে দিবে, অথবা এভাবে ছক আকারে দিবে, তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক দিয়ে দিবে, না হয় এভাবে হচ্ছে গিয়ে তোমাকে কম্পাঙ্ক গুলো দিয়ে দিবে। এটার সাহায্যে বের করতে বলতে পারে, অথবা এটার সাহায্যে। এই দুইটা হচ্ছে নাম্বার। আর আরেকটা যেটা বললাম, ওই শব্দানুভূতির স্থায়িত্ব কাল বা প্রতিদিন শুনতে পারবে কিনা, এটার জন্য আমাদেরকে যে ডিস্টেন্স দিয়ে দিবে, তুমি এখানে দাঁড়ায় আছো, দেওয়াল আছে এখান থেকে পাহাড়ের উচ্চতা কিংবা পাহাড়ের দূরত্ব এগুলো দিয়ে দিবে। এটার সাহায্যে শব্দের বেগ দিয়ে দিবে 350 মিটার/সেকেন্ডও দিতে পারে, অথবা তোমার বোর্ড বইতে যেটা আছে 332 মিটার/সেকেন্ড, এটা মুখস্থ করে ফেলতে পারো। তাহলে এই হলো চ্যাপ্টার 7, এগুলা ভালো করে পড়ে ফেলবে। তাহলে চ্যাপ্টার 8, আলোর প্রতিসরণ থেকে কি কি আসবে। নাম্বার 1 যেটা বলবো, অবতল দর্পণ হোক, উত্তল দর্পণ হোক আর সমতল দর্পণ হোক, এইটা টোটাল দেখবা যে 7টা চিত্র আছে। দেখবা যে এভাবে আর কি চিত্রগুলা দিয়ে দেয়, যে এখান থেকে তোমাকে প্রধান ফোকাসে দিবে, প্রধান মেরুতে দিবে, এবং বিভিন্ন অবস্থানে, এই অবস্থানে দিলে চিত্রের বিম্বের প্রকৃতি কিরকম হবে, এই অবস্থানে দিলে বিম্বের প্রকৃতি কি রকম হবে, এই অবস্থানে দিলে বিম্বের কিরূপ প্রকৃতি হবে। তখন তুমি দেখবা যে কোথায় বিম্বটা অবস্থান করছে, তারপরে ওই অনুযায়ী তুমি বিম্বটা দেখবা প্রকৃতিটা কিরকম, সোজা নাকি উল্টা, বিম্বটা বিবর্ধিত নাকি খাটো বা খর্বিত, অবাস্তব নাকি বাস্তব, তারপরে দর্পণের সামনে হবে নাকি পিছনে হবে, এই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে এই চিত্রগুলা থেকে। তাহলে এই 7টা চিত্র অনেক ভালোভাবে প্র্যাকটিস করবা। যদি তোমার কাছে গোছানো না থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও। নাম্বার 2 হচ্ছে কি 1/v + 1/u = 1/f। এই ফর্মুলাটা দিয়ে তোমাকে 3 মার্কসের জন্য গতে সলিউশন করতে বলবে, যেখানে ইউ কখন প্লাস মাইনাস হবে, ভি কখন প্লাস মাইনাস হবে, এটা একটু ভালো করে বুঝে নিবা। তারপরে এখান থেকে ওই একই জিনিস বিম্বের প্রকৃতিটাও আসতে পারে। নাম্বার 3, এটা এমসিকিউ এর জন্য বেশি আসে, এটা হচ্ছে বিবর্ধন এম নির্ণয় করাটা ভালো করে শিখে ফেলবা। চ্যাপ্টার 8 থেকে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো হলো ঢাকা বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023। চ্যাপ্টার 9, আলোর প্রতিসরণ। এখান থেকে প্রথমেই তোমাকে 3 মার্কসের জন্য দেখতে হবে ক্রান্তিকোণ, সংকটকোণ, আলোর বেগ এবং প্রতিসরাঙ্ক নির্ণয় কর। দেখবা ক্রান্তিকোণ আর সংকটকোণ নির্ণয় করা ফর্মুলা একটাই, আবার আলোর বেগ, প্রতিসরাঙ্ক এগুলো নির্ণয় করা অথবা কোণ নির্ণয় করার ফর্মুলা কিন্তু একই। আমাদের মিউ দিয়ে যে ফর্মুলাটা আছে, এ মিউ বি কথার কথা, হ্যাঁ, জি মিউ ডাব্লিউ মিউ জি, এরকম আর কি। এইগুলোর সাহায্যে তুমি প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে পারবা। আলোর প্রতিসরাঙ্ক, পানির প্রতিসরাঙ্ক, গ্লাসের প্রতিসরাঙ্ক, কাচের প্রতিসরাঙ্ক, এগুলো আর কি তোমাকে বের করতে বলে। নাম্বার 2 হচ্ছে দীর্ঘ ও হ্রস্ব দৃষ্টির সমস্যা ও প্রতিকার। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু চিত্র সহ শিখতে হবে। আগের কি সমস্যা ছিল, পরবর্তীতে
কিভাবে সলিউশনটা করা হয়েছে লেন্স দিয়ে, এটা একটু ভালো করে দেখতে হবে। নাম্বার 3 হচ্ছে মাধ্যমের ঘনত্ব কম বা বেশি n1 sin θ 1 = n2 sin θ 2। আর নাম্বার 4 যেটা বলবো, দর্পণ ও লেন্সের প্রতিবিম্ব এটা ব্যাখ্যা করতে বলে অথবা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে কিনা, এটাও কিন্তু চাই। দুইটা কিন্তু একই টাইপের কোশ্চেন। নাম্বার 5 যেটা বলবো, মাছটি প্রকৃত অবস্থান থেকে কতটা উপরে, অর্থাৎ তোমাকে কোন জানতে চাইছে। ধরো মাছটা হচ্ছে গিয়ে এখানে তুমি দেখতে পাচ্ছ, মাছটা এখানে হচ্ছে পানি, মাছটা তুমি দেখতে পাচ্ছ এখানে, তাহলে এই অবস্থায় থেকে আসলে প্রকৃত কোণটা অথবা প্রকৃত কোণটা কত ডিগ্রি। তাহলে এটার সাহায্যে আরেকটা জিনিস আসতে পারে, প্রতিসরণ কোণ, আপতন কোণ কত, তারপরে আপতন কোণ পরিবর্তন না করলে প্রতিসরণ কোণ কিভাবে পরিবর্তন করা যায়, এই আইডিয়াটা রাখবা। তাহলে এখান থেকে দেখবা কোশ্চেন গুলো আসে এই চিত্র আকারে, যে কোন এবি মাধ্যমে যেরকম ঘনত্ব দিয়ে দিতে পারে, প্রতিসরণাঙ্ক দিতে পারে এই চিত্রের সাহায্যে। আবার যে কোন হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, এই প্রবলেম গুলা এই লেন্স দিয়ে দিবে, এই লেন্সের সাহায্যে এগুলা সলিউশন করতে হবে। আবার এ বি লোক দিয়ে দিচ্ছে নিকট দূরত্ব, নিকটবর্তী দূরত্ব, তারপরে দূরবর্তী দূরত্ব, দূরদৃষ্টি সীমা, এগুলো আর কি দিয়ে দিচ্ছে, তখন আর কি তোমাকে এগুলা ক্যালকুলেশন করতে হবে। চ্যাপ্টার 9 থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ বোর্ড সৃজনশীলগুলো হলো ঢাকা বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড 2020। এই হলো চ্যাপ্টার 9। এগুলো যদি ভালো করে যেতে পারো, ইনশাল্লাহ এখান থেকে যদি সৃজনশীল আসে এগুলা থেকেই চলে আসবে। চ্যাপ্টার 10 স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এই চ্যাপ্টার থেকে নাম্বার 1 টপিক হচ্ছে বল। F = আমরা জানি C/Q1 Q2 / R²। কুলম্বের যে সূত্রটা ছিল, তারপর ইলেকট্রন সংখ্যা যদি বের করতে বলে n = Q/E, এটা এমসিকিউ তে বেশি দেয়, 3 মাসের জন্য দিয়ে দিতে পারে। আর নাম্বার 2 হচ্ছে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা তীব্রতা শূন্য হবে, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অথবা নিরপেক্ষ বিন্দু নির্ণয় করো, অথবা তড়িৎ প্রাবল্য কখন সমান হবে এই জিনিসটা নির্ণয় করতে বলে। আমরা জানি সবগুলোর জন্য একটাই কাজ করতে হয়, E1 = E2, তড়িৎ তীব্রতা বা প্রাবল্য এটা বের করতে হয়। তাহলে তুমি যদি বলো এইখান থেকে এই সবগুলো চ্যাপ্টারতে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলা, আমি বলবো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে অবতল, উত্তল, এই 7টা চিত্র কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমার কাছে আছে কিনা আমাকে জানো। নাম্বার 2 যেটা বলবো, এটা 3 মার্কসের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই ফর্মুলাটা। তারপরে আলোর প্রতিসরণ থেকে বলবো, এটা 3 মার্কসের জন্য ক্রান্তি কোণ, প্রতিসরণ অঙ্ক, এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোর। এখান থেকে হ্রস্ব দৃষ্টি, দৈর্ঘ্য দৃষ্টির সমস্যা ও প্রতিকার, এটা একটু ভালো করে পড়তে হবে। তারপর এদিক থেকে বলবো যে প্রতিসরণ কোণ, আবর্তন কোণ, একটু দেখে রাখতে পারে, এটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না। আর এখান থেকে 3 মার্কসের জন্য বলবো বলটা বেশি গুরুত্বপূর্ণ 3 মার্কসের জন্য। আর এদিক থেকে প্রাবল্য, এটা দেখবা প্রায় 60% বোর্ড কোশ্চেনে কিন্তু এগুলো চলে আসে, কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। সো এগুলি একটু ভালো করে দেখবে। এখান থেকে যেগুলো স্টার্ট দিলাম এগুলি একটু বেশি করে করবা, তারপর বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করবা, তারপরে হচ্ছে কি এই টপিকগুলো কভার করে ফেলবা। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টপিকগুলো কভার করেছি এই টাইপের সৃজনশীলগুলো দিয়ে। আচ্ছা, এখন আসি সৃজনশীলগুলো কিভাবে সলিউশন করবা। সৃজনশীল সলভ করার মেইন কাজ হলো, প্রথম হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টারে সূত্রগুলো ভালো করে পড়বা। যে কোনো একটা চ্যাপ্টার যখন ধরবা, যে কোনো কথা বলে চ্যাপ্টার 9 ধরছো, এই চ্যাপ্টারটা সবগুলো সূত্র ভালো করে পড়ে ফেলবা। ভালো করে পড়ার পরে তারপরে তুমি কি করবা, গ গুলা হচ্ছে কি শুধুমাত্র সূত্র বসায় আর মান বসায় তুমি দেখবা গ গুলা সলভ করতে পারছো। সো গ গুলা আলাদা করে সলভ করার দরকার নেই, তুমি শুধু গ গুলা একবার দেখে যাবা এবং ক্যালকুলেটরে মানগুলা বসাই যাবা। তারপরে হচ্ছে গিয়ে ঘ গুলা যখন করবা, এই সৃজনশীলগুলার ঘোড়া বা ঘ, এইখান থেকে তোমাকে করার জন্য প্রত্যেকটা কোশ্চেনের টাইপটা তোমাকে বুঝতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের টাইপটা কিভাবে করছে, কোশ্চেনটা ঘ নাম্বার কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, তখন তোমাকে একটু কোশ্চেনটা বারবার পড়তে হবে, 2 থেকে 3 বার কোশ্চেনটা পড়বা, ঘ নাম্বার কোশ্চেনটা এক্সাক্ট কি চাইছে। তারপরে তুমি ওই ফর্মুলা অনুযায়ী এবং কিছু টেকনিক অনুযায়ী তুমি এইগুলা সলিউশন করার চেষ্টা করবা। তাহলে গ আর ঘর টেকনিক তো বুঝতেই পারলা। আর ক খয়ের জন্য প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন পড়তে হবে, আর বোর্ড বই রিডিং করার বিকল্প নাই। যেগুলো কাকে বলে আছে, একক আছে, মাত্রা আছে, এগুলো একটু ভালো করে দেখে নিবা। আর ক যখন তুমি ভালো করে পড়তে পারবা, তখন দেখবে এমসিকিউ অটোমেটিক হয়ে গেছে। আর ফিজিক্সে জানোই 20টা মতো এমসিকিউ চলে আসবে হচ্ছে কি ম্যাথমেটিক্যাল টাইপের বা ম্যাথ রিলেটেড এমসিকিউ চলে আসবে, কারণ ফিজিক্সের বেশিরভাগ চ্যাপ্টারই হচ্ছে গিয়ে সূত্রের সাহায্যে ম্যাথ করতে হয়। সো আশা করছি যারা 90+ টার্গেট করছো তারা 100 পেয়ে যাবা যদি এই টিপসটা ফলো করো। আর তোমরা যারা পাস নিয়ে টেনশনে আসো, তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, আমরা ভিডিওর লাস্টে প্রত্যেক চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল এবং এমসিকিউ আসবে ওইটা দেখো, তারপরে তুমি ওইটা অনুযায়ী ডিসাইড করো যে কোন চ্যাপ্টারগুলো তুমি টার্গেট করবা। ওই চ্যাপ্টারগুলো টার্গেট করে ওই চ্যাপ্টারে এখানে যে টপিকগুলো দিচ্ছি ওই টপিকগুলো তুমি ভালো করে পড়ে ফেলো। আশা করছি ওই চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে যাবে এবং তোমার পাসও নিশ্চিত হয়ে যাবে। সো নো টেনশন। আর আমার এই সাজেশনটা ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন, 2টা ভার্সনের জন্য প্রযোজ্য। এই সাজেশনটা প্রত্যেকটা বোর্ডের জন্যই অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বোর্ডেই এখান থেকে কোশ্চেন আসবে ইনশাল্লাহ। চ্যাপ্টার 10 এর বাকি টপিকগুলো হলো নাম্বার 3, গোলকদ্বয় যখন স্পর্শ করে
যথাস্থানে রেখে দিলে মধ্যকার বলে কোনো পরিবর্তন হবে কিনা। যেমন ধরো এই দুইটা গোলক এ আর বি, দুইটা গোলক এদের মধ্যে স্পর্শ করা হয়েছে, তখন এদের মধ্যে বলের কোনো পরিবর্তন হবে কিনা, কারণ এদের মধ্যে কিছুটা চার্জ আদান প্রদান হয়ে যেতে পারে, তখন কিরূপ পরিবর্তন হবে। তারপর আরেকটা কোশ্চেন আসতে পারে, এই দুইটা গোলককে পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করা হয় তখন বলের মানে কি কোনো পরিবর্তন হবে কিনা, অথবা তার দ্বারা যুক্ত করে তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে, এই দিকে যাবে নাকি এই দিকে যাবে। পি আধান স্থাপন করলে কখন এ ও বি আধান দ্বয়ের মধ্যে কোনো প্রভাব থাকবে না, এ আর বি এর মধ্যে পি একটা আধান স্থাপন করলাম, এদের ক্ষেত্রে কখন আর কি আধান দ্বয়ের কোনো প্রভাব থাকবে না। তাহলে এইগুলোর ক্ষেত্রে দেখবা ম্যাক্সিমাম এই জিনিসগুলো করলে কভার হয়ে গেছে। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020, সিলেট বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2020, এই বোর্ডগুলো ভালো করে ফেলে, এগুলো বেশ গুরুত্বপূর্ণ। এগুলো করলে আশা করছি এই টপিকগুলো কমপ্লিট হয়ে যাবে। চ্যাপ্টার 11 চলতরিৎ। এই চ্যাপ্টারটা অনেকের কাছে অনেক কঠিন লাগে, তোমরা যারা স্কিপ করতে যাচ্ছ শেষ সময়ে তারা চাইলে স্কিপ করতে পারো। তোমরা যারা এই চ্যাপ্টার থেকে সৃজনশীল এবং এমসিকিউ অ্যান্সার করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু জানা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারটা একটু ক্রিটিক্যাল হলেও তুমি যদি বুঝতে পারো একবার তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তাহলে এখান থেকে নাম্বার 1 যেটা আছে 3 মার্কসের জন্য প্রায় প্রত্যেকবারই পরীক্ষায় চলে আসে, এটা হচ্ছে তোমাকে তুল্য রোধ বের করতে হবে, না হয় তড়িৎ প্রবাহ বের করতে বলবে তুল্য রোধের সাহায্যে, তারপরে তড়িৎ বিভব নির্ণয় করতে বলতে পারে, অথবা যদি সহজ কোশ্চেন দিয়ে দেয় তখন দেখবা ক্ষমতা কিংবা কাজ নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে 3 মার্কসের জন্য চলে আসে। নাম্বার 2 যেটা বলবো এটাও 3 মার্কসের জন্য, পরিবর্তিত রোধের মান কত। যেমন ধরো দৈর্ঘ্য, যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য কিংবা ক্ষেত্রফল চেঞ্জ করা হয়েছে, এরকম ক্ষেত্রে তোমার পরিবর্তিত রোধের মান নির্ণয় করতে বলে, অথবা পরিবাহকত্ব নির্ণয় করতে বলতে পারে। এই দুইটা জিনিস দৈর্ঘ্য আর ক্ষেত্রফল পরিবর্তন করার ফলে এই কি পরিবর্তনটা হয়েছে। নাম্বার 3 যেটা বলবো অনেক ইজি একটা কোশ্চেন, মাসিক বিদ্যুৎ বিল নির্ণয় করতে বলে। মানে এক মাসে, যেমন তোমাকে বলে দিবে সেপ্টেম্বর মাসে, তুমি একটু মাথায় রাখবা কোন মাসে কতদিন, এটা এমসিকিউতেও বেশ গুরুত্বপূর্ণ। কোন মাসে কতদিন এইটা হিসাব করে তুমি মাসিক বিদ্যুৎ বিলটা নির্ণয় করবা। তোমরা জানো এক মাসে 30 দিন হয়, 31 দিন হয়, যেরকম ধরো কথা বলতে সেপ্টেম্বর মাস হয় কত দিনে, 30 দিনে, তারপরে আবার আগস্ট মাস হয় কত দিনে, 31 দিনে। তাহলে এভাবে আর কি আবার ফেব্রুয়ারি মাস, হ্যাঁ 28 কিংবা 29 দিনে হয়ে যায়। যদি সালটা দিয়ে যায় 2020 সাল দিয়ে দেয় তখন ওইটা হয়ে যাবে 29 দিনে ফেব্রুয়ারি মাস, আবার যদি সালটা দিয়ে যায় 2021 তাহলে ওটা হয়ে যাবে 28 দিনে ফেব্রুয়ারি মাস। তাহলে এভাবে একটু ক্যালকুলেশন করে 28 দিয়ে গুণ দিতে হবে, বাকি কাজটা করতে হবে। তারপর আরেকটা জিনিস, এই কোশ্চেনটা কাছাকাছি, বাসাবাড়ির ব্যবহার উপযোগী বর্তনী, হ্যাঁ বর্তনী কোন ধরনের বর্তনী তৈরি করতে হবে, এটা আমরা জানি সমান্তরাল বর্তনী তৈরি করতে হবে। তারপর বাসাবাড়ির বর্তনীর চিত্র অঙ্কন করে এর উপযোগিতা বর্ণনা করে, এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেনে এসেছিল, তাহলে এটা একটু ভালো করে দেখবা। তারপর ফিউজ অক্ষত থাকবে কিনা, যে কোনো তড়িৎ প্রবাহ কম বেশি হয়ে গেলে তখন ফিউজটা অক্ষত থাকবে কিনা কিংবা ফিউজটা সংরক্ষিত হবে কিনা, এটা আর কি তোমার কাছে জানতে চাইছি। তড়িৎ প্রবাহ বেশি হয়ে গেলে তো ফিউজ অক্ষত থাকবে না। তারপর নাম্বার 4 হচ্ছে তড়িৎ ক্ষমতা একই থাকবে কিনা, অর্থাৎ P1 P2 তোমাকে বের করতে হবে, দুইটা ক্ষেত্রে P1 P2 বের করতে হবে। P1 P2 বের করে দেখবা যে তড়িৎ ক্ষমতা একই আছে কিনা বা Pটা একই আছে কিনা। অথবা আরেকটা কোশ্চেন আসতে পারে, শ্রেণী বা সমান্তরাল রেখে সাজালে তড়িৎ প্রবাহের কি পরিবর্তন হবে, অর্থাৎ I1 I2 বের করবা, দুইটা ক্ষেত্রে শ্রেণী সমান্তরালে আগের অবস্থা পরের অবস্থা এটা বের করে দেখবা একই থাকবে কিনা। তারপর ক্ষমতা একই হবে কিনা, এটাও একই জিনিস, ওই P1 P2 একই হবে কিনা, ইকুয়ালস টু হবে না, না হলে নট ইকুয়ালস টু বলবো, হলে ইকুয়ালস টু বলবো। একই সময় একই শক্তি ব্যয় করবি কিনা, আমরা এখান থেকে বুঝতে পারছি ডাব্লিউটা বের করো, W1 W2 এটা বের করে দেখবো যে শক্তি একই হবে কিনা, শক্তি বা কাজ একই হবে কিনা। তবে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলবো, এখান থেকে তো একটাই আছে, এটা হচ্ছে গোলক দিয়ে স্পর্শ করার পর এই টপিকটা। তারপরে এখান থেকে তুল্য রোধ, এই টপিকটা বেশ গুরুত্বপূর্ণ। তারপরে এখান থেকে যেটা বলবো তড়িৎ ক্ষমতা একই থাকবে কিনা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 11 চলতরিৎ থেকে নাম্বার 5 টপিক হচ্ছে কোন বেশি ক্ষমতার আলো বিকিরণ করবে, বা কোন বাল্বটি বেশি ক্ষমতার আলো বিকিরণ করবে। বাল্ব উজ্জ্বলভাবে জ্বলবে কিনা, মানে কোন বাল্বটা 2 থেকে 3টা বাল্ব দেওয়া থাকবে, ওখান থেকে দেখবে কোন বাল্বটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। আর মোটরটি কার্যকর হবে কিনা, যেরকম ধরো তোমাকে টোটাল একটা কার্যক্ষমতা দেওয়া হয়েছে আর মোটরের কার্যক্ষমতা দেওয়া হয়েছে, দেখবে টোটাল ক্ষমতাটা হিসাব করে দেখবা যে এই মোটরটার চাইতে কম হয় কিনা, যদি মোটরটা চাইতে কম হয় তাহলে কার্যকর হবে, না হলে হবে না। আর রোধ সমান হলে ক্ষমতা ভিন্ন, দেখবা আলাদা আলাদা প্রান্তে রোধ বের করে দেখবা, তারপরে দেখবা ক্ষমতাটা ভিন্ন কিনা। টোটাল পাওয়ারটা দুইটা ক্ষেত্রে পাওয়ার আলাদা করে বের করবা, আর দুইটা ক্ষেত্রে রোধ আলাদা বের করবা, রোধ বের করার পরে আর পাওয়ার আলাদা করে দেখবা যে সমান আর অভিন্ন কিনা, এগুলো একটু খেয়াল করতে হবে। আর বেগ পার্থক্য একই থাকবে কিনা, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021 এবং ময়মনসিংহ বোর্ড 2021 সালেও এসেছিল, তো এটা একটু ভালো করে করবা। তারপর নাম্বার 6 হচ্ছে চাবি খোলা বা বন্ধ অবস্থায় যে কোনো একটা বর্তনী দিয়ে দিবে কথা কথা, এখানে দেখবা কে লেখা আছে বর্তনীর মধ্যে, যখন এভাবে কে লেখা থাকবে তখন এটা বুঝবা চাবি,
ঠিক আছে, তাহলে তখন তোমাকে বলবে তড়িৎ প্রবাহ সমান হবে কিনা এই চাবি খোলা কিংবা বন্ধ অবস্থায়, আর ক্ষমতার পার্থক্য কত হবে। মানে দুইটার ক্ষেত্রে ধরো চাবি খোলা অবস্থায় একটা তড়িৎ প্রবাহ পাবা, আবার চাবি বন্ধ অবস্থায় একটা তড়িৎ প্রবাহ পাবা, আবার একইভাবে ক্ষমতাও ভিন্নভাবে পাবা। কারণ চাবি খোলা আর বন্ধ অবস্থায় তুমি একটু মাথায় রাখবা চাবি খোলা আর বন্ধ হওয়ার কৌশলটা, খোলা রাখলে কি হবে, বন্ধ রাখলে কি হবে। নাম্বার 7 হচ্ছে কোন রোধটি অপসারণ করলে মোট প্রবাহ সর্বোচ্চ হবে বা তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে, আর প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে সমান পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত হবে কিনা। যে কোনো একটা রোধ অপারেশন করলে এরকম ক্ষেত্রে কোন ঘটনাটা ঘটবে। তাহলে এটা ক্ষেত্রে দেখবা কুমিল্লা বোর্ড 2020 আর চট্টগ্রাম বোর্ড 2020, দেখবা এই কোশ্চেনটা হুবহু সেম চলে আসছে। তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো অবশ্যই দেখতে হবে বোর্ড কোশ্চেনগুলো ঢাকা বোর্ড 2023, আশি বোর্ড 2023, যশোর বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023। এই হলো চ্যাপ্টার 11 এর বোর্ড কোশ্চেন সাজেশন। এখান থেকেই ইনশাল্লাহ চলে আসবে, কারণ এই সিরিজগুলাই এই টপিকগুলো কভার করে ফেলেছে, 1 থেকে 7 যে টপিকগুলো বললাম। এখন আসি কোন সার্কিটগুলো চ্যাপ্টার 11 সলভ করার ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিস করা দরকার। কারণ এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু চ্যাপ্টার 11 কমপ্লিট অ্যান্সার করতে পারবে না। কারণ এখান থেকে তুল্য রোধ বের করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে সার্কিটে কোনো না কোনো কাজ আছে বা তড়িৎ বর্তনী কোনো না কোনো ব্যবহার আছে। সো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো এই বর্তনীটা দেখো ত্রিভুজের মতো, এই বর্তনীটা আসতে পারে, অথবা রম্বস কিংবা চতুর্ভুজের মতো এই টাইপের বর্তনী আসতে পারে, অথবা এই টাইপের আয়ত টাইপের বর্তনী আসতে পারে, অথবা এরকম। দেখবে এই বর্তনীগুলো আসলে বোর্ড কোশ্চেন থেকেই দিয়েছি। তুমি যদি এগুলো ভালোভাবে সলভ করতে পারো তাহলেই দেখবা চ্যাপ্টার 11 আর কোনো সমস্যাই থাকবে না। আসলে আমি কিন্তু মাত্র কয়েকটা অঙ্ক, দেখো মাত্র 6 থেকে 7টা অঙ্ক দিচ্ছি। তোমার কাছে মনে হতো অনেকগুলো অঙ্ক, কিন্তু আমি আসলে টাইপ ওয়াইজ সিলেক্ট করে দিচ্ছি যে এই সিরিজগুলো থেকে এই টাইপগুলি আসবে। অর্থাৎ এখান থেকে কিন্তু তোমার প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে শুধুমাত্র ঘোড়া বা ঘগুলা করলেই হচ্ছে, গগুলা কিন্তু করারও দরকার হচ্ছে না। আর ঘগুলা করতে তাহলে দেখো 10 থেকে 12টা অঙ্ক ধরো 4 থেকে 5 মিনিট করে যদি ধরো তাহলে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। চ্যাপ্টার 12, 13, 14 এই চ্যাপ্টার 3টা একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকে প্রত্যেকটা বোর্ডে একটা সৃজনশীল কিন্তু দিয়েই দিবে। সো তোমরা এই অল্প কিছু টপিক পড়লে পারে দেখবা অনেক সহজে এই সৃজনশীলগুলো অ্যান্সার করতে পারছো। তাহলে চ্যাপ্টার 12 এর ক্ষেত্রে নাম্বার 1 টপিক হলো তড়িৎ প্রবাহ বা তড়িৎ বিভব কিংবা পাক সংখ্যা নির্ণয় করতে বলে। এটার জন্য একটাই ফর্মুলা, ES ডিভাইড বাই EP ইকুয়ালস টু NS ডিভাইড বাই NP ইকুয়ালস টু IP ডিভাইড বাই IS। এরকম টাইপের চিত্র দিয়ে দিবে যেখানে গৌণ কুণ্ডলী এবং মুখ্য কুণ্ডলী থাকবে। এটার সাহায্যে তুমি গৌণ কুণ্ডলী, মুখ্য কুণ্ডলীর বিভিন্ন জিনিস নির্ণয় করতে পারবা, তড়িৎ প্রবাহ, বিভব এবং পাক সংখ্যা নির্ণয় করতে পারবা। নাম্বার 2 হচ্ছে গিয়ে এ যন্ত্রটি দ্বারা বি যন্ত্রটি চালানো সম্ভব কি, অর্থাৎ দুইটা ক্ষেত্রেই তোমাকে ক্ষমতার তুলনা করতে হবে। P ইকুয়ালস টু EI এই ফর্মুলার সাহায্যে অ্যাপ্লাই করবা, দেখবা কোন যন্ত্রটার ক্ষেত্রে ক্ষমতাটা বেশি হয়। অথবা এই ট্রান্সফরমারটি মোটর চালাতে সক্ষম হবে কিনা, অর্থাৎ এখানেও ক্ষমতার তুলনা জানতে চাইছে। অথবা বৈদ্যুতিক ক্ষমতা ধ্রুব থাকবে কিনা, ধ্রুব থাকবে মানে কি আগের মতোই থাকবে কিনা, অথবা সমান থাকবে কিনা, অথবা পরিবর্তন হবে কিনা, একই কোশ্চেন। নাম্বার 3 যেটা বলবো, ট্রান্সফরমার বাসাবাড়ির উপযোগী করতে পাক সংখ্যার পরিবর্তন। তাহলে এখানে শুধু পাক সংখ্যা পরিবর্তন করলেই হবে। আর একটা সহজ কোশ্চেন ব্যাখ্যা আকারে লিখতে বলে ট্রান্সফরমারের গুরুত্ব, ট্রান্সফরমার বর্তমান সময়ে কেন গুরুত্বপূর্ণ। নাম্বার 4 যেটা বলবো, ট্রান্সফরমার আরোহী কিনা অবরোহী এই জিনিসটা বের করতে বলে। স্টেপ আপ হতে হলে ES গ্রেটার দেন EP, আর অবরোহী বা স্টেপ ডাউন হতে হলে তোমাকে NS লেস দেন NP হইতে হবে। এই চ্যাপ্টার থেকে বোর্ড কোশ্চেন গুলা হলো কুমিল্লা বোর্ড 2020, ময়মনসিংহ বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2019, ঢাকা বোর্ড 2017 এবং ঢাকা বোর্ড 2016। এই 5টা সৃজনশীল করে ফেলো, আশা করছি এই টপিকগুলা অনেক সহজে ক্লিয়ার করতে পারবা। চ্যাপ্টার 13 আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, এখান থেকে অনেক সহজ সহজ কোশ্চেন আসে ব্যাখ্যা আকারে। যেমন নাম্বার 1 হচ্ছে মাইক্রোফোন ও স্পিকারের কার্যক্রম বর্ণনা করে, কিভাবে কাজ করে। তারপরে রেডিওতে অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে দেখবা যে মাইক্রোফোন ও স্পিকার কিন্তু একই সাথে কাজ করে, কিভাবে কাজ করে এটা একটু দেখবা। নাম্বার 2 যেটা বলবো, এসি থেকে ডিসি তে ট্রান্সফার করতে বলে, অথবা পি জাংশন ডায়োড, এই যে পি জাংশন ডায়োড, PN জাংশন এরকম আর কি। তারপর ট্রানজিস্টর সিগন্যালকে কিভাবে বিবর্ধিত করে এটা ব্যাখ্যা করতে বলে, এরকম টাইপের দিয়ে দিবে চিত্র। নাম্বার 3 পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার প্ল্যান্টে কিভাবে শক্তি উৎপন্ন হচ্ছে, ইউরেনিয়ামে কিভাবে শক্তি উৎপাদন হচ্ছে, অথবা শক্তি উৎপাদন ব্যবস্থার যৌক্তিকতা, মানে শক্তি উৎপাদন করাটা কি জরুরি কিনা, কারণ আমরা তো জানি তেজস্ক্রিয়তা বের হইতে পারে এবং অনেক ক্ষতিগ্রস্ত হইতে পারে। নাম্বার 4 হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তার বহুল প্রয়োগ, মানে তেজস্ক্রিয়তা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, এরকম বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আবার মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয় রশ্মি প্রাণী জগতের উপর ক্ষতির কারণ, কারণ আমরা জানি তেজস্ক্রিয়তা রশ্মি আবার কি করে, ক্যান্সার তৈরি করে, এরকম আর কি বিভিন্ন জিনিস পড়বা।
এই টপিকগুলো কভার করার জন্য ঢাকা বোর্ড 2020, যশোর বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 2020 এবং রাজশাহী বোর্ড 2015 এগুলো একটু ভালোভাবে করে ফেলবো। আর এই চিত্রগুলো দিয়ে সৃজনশীলগুলো একটু প্র্যাকটিস করবো। এখান থেকে যদি বলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, আমি বলবো নাম্বার 1। এখান থেকে নাম্বার 1, তারপরে নাম্বার 2, তারপর এদিক থেকে বলবো নাম্বার 1, আর এদিক থেকে নাম্বার 2। ঠিক আছে, এই দুইটা জিনিস ভালো করে দেখবা। আর বাকি টপিকগুলো এই জিনিসগুলো কভার করে ফেলেছে। চ্যাপ্টার 14 জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের রেগুলার লাইফে অনেক গুরুত্বপূর্ণ, কারণ ডাক্তাররা প্রায় বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে থাকে। এই টেস্টগুলো বোঝার জন্য, মানে কি কারণে টেস্টগুলো দেওয়া হয়েছে এগুলো বোঝার জন্য এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টে এমসিকিউ কিন্তু চলে আসতে পারে। আচ্ছা, তাহলে নাম্বার 1 হচ্ছে কি এক্স রে তরঙ্গ উৎপাদন কৌশল বা রশ্মি উৎপাদন কৌশল। আমরা জানি এক্স রে নরমালি কুলিজ নলের মাধ্যমে তৈরি করে থাকে। নাম্বার 2 যেটা আছে এক্স রে আর ইসিজির তুলনা করতে বলতে পারে। এখানে আমরা জানি এক্স রে হচ্ছে ভাঙাড়ের অবস্থা পর্যবেক্ষণ করতে সাহায্য করতে পারে, আর ক্যান্সার চিকিৎসা, রেডিওথেরাপি এগুলো করতেও সাহায্য করে। আর ইসিজি হচ্ছে কোনগুলো হার্টের অবস্থা বুঝতে সাহায্য করে, হার্ট অ্যাটাক হলে কিংবা হৃৎপিণ্ড কোনো সমস্যা হলে এগুলো হচ্ছে গিয়ে ইসিজির কাজ। তারপর এখান থেকে একটা সহজ ম্যাথ আসে চ্যাপ্টার 7 থেকে, ওটা হচ্ছে কম্পাঙ্ক বেগ বা তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে বলে, কারণ এক্স রে সাহায্যে তো একটা নির্দিষ্ট বেগে এক্স রেটা পাঠাতে হয়, সেই কারণে v = f λ e = ev, এই দুইটা ফর্মুলা নরমালি ব্যবহার করা হয়। আর একটা জিনিস আছে এক্স রে আর সিটি স্ক্যানের তুলনা করতে বলে। আমরা জানি এক্স রে হচ্ছে দ্বিমাত্রিক চিত্র প্রদর্শন করে, আর সিটি স্ক্যান সূক্ষ্ম, নিখুঁত এবং ত্রিমাত্রিক প্রতিবিম্ব দেখায়। সো এভাবে আর কি দেখে রাখবো। নাম্বার 3 কম্পিউটার, মোবাইল ফোন, এগুলো একটু তুলনা করবা। নাম্বার 4 হচ্ছে রক্তনালী ব্লক। হ্যাঁ, রক্তনালী ব্লক শনাক্তকরণে এনজিওগ্রাফি ব্যবহার হয়, এটা একটু ভালো করে দেখবা। যে কোনো ধরনের ব্লক নির্ণয় করতে এনজিওগ্রাফি কিন্তু ব্যবহার হয়। নাম্বার 5 হচ্ছে পাথর বা বাচ্চা কিংবা বেবি যেটা বলি, পিত্তথলি বা অগ্নাশয়, এগুলো সবকিছু সমস্যা নির্ণয় করতে আলট্রাসোনোগ্রাফি ব্যবহার করা হয়। নাম্বার 6 হচ্ছে ইডিটি, ব্যায়াম বা অনুশীলনের মাধ্যমে হার্টের অবস্থা চেক করা যায় এটার সাহায্যে। তাহলে এইগুলা কিন্তু এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি যে তথ্যগুলো দিলাম এগুলো কিন্তু এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এগুলোকে একটু সৃজনশীল আকারে পড়বা। সৃজনশীল আকারে এই টপিকগুলো পড়ার জন্য এই সৃজনশীলগুলো দেখা অনেক জরুরি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020, যশোর বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2020, সিলেট বোর্ড 2020, ঢাকা বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019। এই সৃজনশীলগুলো একটু দেখে রাখবা, দেখবা এই টপিকগুলো কভার হয়ে গেছে। আর এক্স রে থেকে এই চিত্রটা আঁকাইতে হবে যখন এক্স রে রশ্মি উৎপাদন কৌশলটা ব্যাখ্যা করতে বলবে, একটু সাবধানে আঁকাবো। এই হলো ফিজিক্সের পদার্থবিজ্ঞান কমপ্লিট সাজেশন, যেখানে তোমরা সৃজনশীল, এমসিকিউ এবং প্রত্যেক চ্যাপ্টারে কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো আইডিয়া পেয়ে গেলা। আশা করছি এভাবেই তোমাদের এসএসসি পরীক্ষা কমন আসবে। বেস্ট অফ লাক ফর এসএসসি এক্সাম। তোমার যদি কোনো বিষয়, কোনো টপিকের উপর প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলো দূর করে দেওয়ার। আমাদের ভিডিওটা যদি তোমার কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো। আমাদের চ্যানেলে ফিজিক্স সহ অন্যান্য সকল সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে। আশা করছি এখান থেকে ইনশাআল্লাহ তোমার প্রত্যেকটা সাবজেক্টেই 90+ কমন পাবা এবং প্রত্যেকটা সাবজেক্টে 100 মার্কস অ্যান্সার করে আসতে পারবা যদি তুমি এই টপিকগুলো ভালোভাবে পড়তে পারো। তোমাদের অনেক ফ্রেন্ডেরও শেষ সময় প্রস্তুতি নিতে অনেক প্রবলেম হচ্ছে, তোমরা তাদেরকে আমার ভিডিওটা শেয়ার করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের পরবর্তী ভিডিও দেওয়া হবে হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রি সাজেশনের উপর। তোমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। সো আজ এ পর্যন্ত।